আমার যেটা মনে হয়েছে যে আমি যখন গণ অভ্যুত্থান চলছে, গণ অভ্যুত্থানের এই যে লড়াই সংগ্রামের যে মানুষের ভূমিকা, সেই ভূমিকা আমি যেমন একদিকে পার্টির একজন সংগঠক হিসেবে দেখার সুযোগ হয়েছে, পাশাপাশি আমার একটা জনপ্রতিনিধি হিসেবে অবস্থান যেটা ছিল, সেখান থেকেও কিন্তু অনেক কিছু দেখার আমার সৌভাগ্য হয়েছে। তার পাশাপাশি আরেকটি জিনিস, সেটা হলো যে আমরা আজকে যারা বাসুদের এই নারায়ণগঞ্জ জেলা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছি, তারা কিন্তু একই সাথে ৯০-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেরও কিন্তু আমরা এই লড়াই, অভ্যুত্থানের যে লড়াই, সেই লড়াই সংগ্রামের কিন্তু একজন সৈনিকও ছিলাম। তাহলে দুইটা জিনিস কিন্তু আমাদের দেখার খুব সুযোগ হয়েছে। এবং এই ক্ষেত্রে যে জিনিসটি লক্ষণীয়, যে ৯০-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান যেদিন ৪ তারিখ, খুব সম্ভবত ৪ তারিখ রাত্র ১২টার সময় আমি নারায়ণগঞ্জের একটা বাইরের এলাকায় থাকতাম। রাত্রে ১২টার সময় এই দরজার ভিতরে নক করছে। তো আসলে এর ২-৩ দিন আগে এদিকে একটা ওই পৌরসভার একটা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, এবং আমরা মোটামুটি অনেকেই মানসিকভাবে একটু মানে ভয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ তখন কিন্তু এত জ্বালাও-পোড়াইয়ের যে প্রবণতাটা এখন আছে, তখন কিন্তু সেটা ছিল না। তো যাই হোক, সেই সময় যখন দরজা নক করছে, আমার অভিজ্ঞতা আমি বলছি, আমি কিন্তু তখন মনে করেছি হয়তো পুলিশ জানতে পেরেছে আমি এখানে আছি এবং এখানে সে ধরতে আসছে। তো আমি কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে বের হচ্ছিলাম যে আসলে আমার যেতে হবে পুলিশের সাথে, আমি একবারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বের হচ্ছিলাম। তো দরজা খোলার পর দেখলাম একজন লোক আমাকে জাবলিয়ে ধরলো আর কি, বললো যে এরশাদ পড়ে গেছে। তা আমি যেখানে থাকতাম এতদিন, আমার ধারণা ছিল যে আমাকে হয়তো কেউ জানে না আমি এখানে থাকি, কিন্তু বাস্তবে দেখলাম যে আসলে ওই যে লোকটা আমাকে ধরলো, সেই লোকটা কিন্তু নিচেই একটা দোকান, সেই দোকানে সে ব্যবসা করতো দোকানে। তো সে কিন্তু আমাকে ওখানে জাবলিয়ে ধরলো, এবং ওই সময় ওই বাড়ি থেকে এসে আমি যখন ২ নম্বর রেলগেট এলাকায় আসলাম, আমাদের পার্টির অন্যান্য কমরেডরা অনেকে আসছে, কিন্তু আসলে ওই জায়গায় এসে কিন্তু আবার নতুন একটা দুঃখে ভারাক্রান্ত হয়ে গেলাম। কারণ কি? কারণ ৯০-এর এই আন্দোলনে যারা স্বৈরাচারের দোসর ছিল, তারাই ৯০-এর সৈনিক হিসাবে ওই পুরা ২ নম্বর রেলগেটটা কর্ডন করে রাখছে। অর্থাৎ আমরা যারা লড়াই সংগ্রাম করে বাড়িতে থাকতে পারলাম না, তারা কিন্তু আর লড়াই সৈনিক থাকলাম না। সেদিন লড়াইয়ের সৈনিক হিসেবে দেখলাম আমরা ওই ৯০-এর যাই পরাজিত শক্তি, যাদের সাথে আঘাত ছিল তাদেরকে। তো এই কথাটা বললাম যে আসলে এই মুভমেন্টের পরে, ৯০-এর পরে আমরা শুনেছি যে কি পেলাম ভাই, আন্দোলন তো করলেন, অনেক কিছু করলেন, কারফিউ ভাঙলেন, এই এই কি বলে ধর্মঘট করলেন, কিন্তু কি পেলাম? আজকে ২৪-এর অভ্যুত্থান খুব বেশি সময় নেই, আজকে ১ বছর পূর্তি আমরা পালন করছি। আজকেও কিন্তু মানুষ বলছে কি পেলাম, কি করলেন? আরেকটা প্রশ্ন বলতেছে, যেমন এখন এখানে আমরা আলোচনা করতে গেলে আমরা আমাদের দলীয় অবস্থান থেকে, আমরা কিন্তু নেতৃত্ব দানকারী অর্গানাইজেশন বা সংগঠন না, কিন্তু আমরা যেখানে আছি সেখানে কিন্তু প্রশ্নের জবাবগুলি আমাদেরকে বামপন্থীদের দিতে হচ্ছে। কি করলেন আপনারা, কি করলেন? এ তো আগের থেকে খারাপ হয়ে গেছে, এই প্রশ্নটা আসতেছে। তো আসলে আমরা যেটা বলতে চাই যে আজকে যেটা হচ্ছে, আমরা যারা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, এটা হয়তো অনেকটা তাত্ত্বিক কথা হয়ে যাবে, আমরা কিন্তু মনে করি না এর চেয়ে ভালো কিছু হয়ে যাবে। আমরা মনে করেছি কিছু পরিবর্তন হবে, কিন্তু বিরাট কিছু হয়ে যাবে, এটা যেমন আমরা ৯০-এ ভাবি নাই, আমরা কিন্তু ২৪-ও ভাবি নাই। যার ফলে এই যে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে রূপটি দেখেছি, এই রূপের আগে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার ছিলাম যে যে কোনো সময় এই জায়গায় একটা অভ্যুত্থান সংগঠিত হবে, এটা সময়ের ব্যাপার। কোনো শক্তি নাই জনগণের এই অভ্যুত্থানকে দমিয়ে রাখতে পারবে, জনগণের সেই অভ্যুত্থান হবেই। তো বাস্তবে হয়ে গেছে, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু পূরণ হয়নি। এখন এখানে যদি আপনি দেখেন, আমার কাছে খুব সহজভাবে বললে যেটা মনে হয়, আমরা অনেক সময় এই, যদিও এখন আর এটা বলার অবকাশ নেই, আপনারা জানেন যে একদিকে ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার পাশাপাশি আরেকটা দলও কিন্তু রাষ্ট্র পরিচালনায় না থেকেও রাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ করছে, এবং সেটা আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি। এখন এই যে একটা আপাত দৃষ্টিতে একটা দল ক্ষমতায় আছে, আরেকটা দল রাস্তায় কাজকর্ম করছে, বলছে যে আমরা একটা নতুন দল গড়ে তুলছি, আমরা ২৪-এর চেতনাকে ধারণ করি, এবং ক্রিয়াকলাপে কিন্তু দেখবেন একটা সরকারি দলের মতনই সমস্ত আচরণ হচ্ছে। গত কয়েকদিন যাবত দেখবেন বিভিন্ন সময় তাদের যে এই বিভিন্ন জেলা সফর, তার যে প্রোটোকল, সেই জায়গায় কিন্তু একটা সরকারি দলের থেকেও প্রোটোকল বেশি, একজন প্রধানমন্ত্রীর থেকেও তার প্রোটোকল বেশি। এবং গতকালকে দেখবেন তারা নেত্রকোনা গেছে, নেত্রকোনা যাওয়ার আগেই তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ কোথায় থাকবে তার জন্য রিকুইজিশন দেওয়া হয়েছে, যে একটা স্কুলে এই পুলিশরা গিয়ে ওখানে থাকবে,
তাদের থাকার ব্যবস্থা করা হোক। এদের আবার একটা সুবিধা আছে যে একটা জিনিস আসলে তখন আবার সাথে সাথে বলে এটা ফেক, এটা আমরা করি নাই। তারপরে আজকে আবার দেখলাম আরেকটা পত্রিকায় ঠিক একই রকম মানে নির্দেশনা দেওয়া আছে যে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। তো এই যে ক্রিয়াকলাপগুলি, তার মানে আমরা দুইটা সরকারি দল এখানে বাস্তবে দেখছি। একটা হলো বাস্তবে দৃশ্যমান, আর আরেকটা হলো যে দৃশ্যমান না, ওইভাবে ডিক্লেয়ার না, কিন্তু তারা সরকারি দলের মতনই প্রোটোকল চলছে। এখন আমার কাছে মনে হচ্ছে যেটা ব্যক্তিগতভাবে, যে এই যে একটা নতুন দল, এই দলটাকে অনেকটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন বিভিন্ন সময় সার্কাস দেখি, সার্কাসটা কিন্তু শুরু হওয়ার আগে মানুষকে আরেকটু আমোদ প্রমোদ বা সার্কাসের মাঝখানে একটু বিরতি দেওয়ার জন্য কিন্তু কিছু ক্লাউন বা বিভিন্ন ধরনের সাজসজ্জা করে কিন্তু কিছু মানুষ তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে। এখন দেখেন এই যে নতুন দল, এরা কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে। মানুষকে মূল যে সমস্যা, সেই সমস্যা থেকে আড়াল করে এই যে তারা মিছিল মিটিং করতে পারবে কি পারবে না। এখন যদি প্রশ্ন করি কিসের মিছিল, কিসের মিটিং, তখন বলবে যে আমরা মুজিববাদকে কবর দেওয়ার জন্য আমরা দল গঠন করেছি। তাহলে হোয়াট ইজ মুজিববাদ? এই যে একটা কথা তারা বইলা বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটি করতেছে, তাহলে মুজিববাদটা কি এটা যদি জিজ্ঞেস করেন, তাহলে ওখানেও দেখবেন একটা ধোঁয়াশা তৈরি করে রাখছে। কিন্তু আমরা রাজনৈতিক ভাবে যেটা মনে করি, মুজিববাদ যদি বলতে চান, তাহলে মুজিবরের যে 4 মূলনীতির কথা যেটা আমাদের সংবিধান আছে, যেটাকে তারা মুজিববাদ বলতে চায়, সেটাকে যদি আমি ধরি যে এটাই মুজিববাদ, তাহলে কি? সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। তাহলে এই 4টা বিষয়, যদিও তাত্ত্বিকভাবে রাজনৈতিক বিশ্লেষণে আমরা যদি যাই, এই 4টা আসলে এইভাবে আলাদা করে ব্যাখ্যা করার কিছু নাই। একটার মধ্যে সবকিছু সম্ভব, কিন্তু তারপরে ধরেন আলাদা করে 4টা বিষয় নিয়ে আসছে। এই 4টা বিষয়কে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এই 4টা বিষয় যেমন শেখ মুজিবুর রহমানও মানে নাই, শেখ হাসিনাও কিন্তু মানে নাই। তাইলে এই যে মানে নাই, যে জিনিস তারাই মানে নাই, তাহলে এখন তারা কেন এই কথা বলে এই আন্দোলন করছে? অর্থাৎ মানুষকে আটকে রাখে, যেটার কোনো ব্যাখ্যা নাই। এবং এইভাবে তারা আসলে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে। এই যে আজকে দেখবেন, গতকাল খুব সম্ভব আজকে এই সিলেট মাজারে তারা জিয়ারত করছে, সারা বাংলাদেশের 400 মাজার ভেঙে ফেলছে। এই মাজার ভাঙার ব্যাপারে কোনো রকমের কোনো দায়িত্ব তারা পালন করে নাই। যেখানে বলছিল যে বৈষম্য থাকবে না, ধর্মের ক্ষেত্রে বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেই মতকে মানে রক্ষা করা, সংরক্ষণ করার দায়িত্ব সরকারের, সেই জায়গায় দায়িত্ব পালন করলো না। ওনারা প্রচ্ছন্নভাবে এই মাজার ভাঙার ব্যাপারে ভূমিকা রাখলো, তাদেরকে সহযোগিতা করলো। আজকে এসে তারা এই সিলেটে মাজার জিয়ারত করতেছে, ওখানে মিলাদ মাহফিল করতেছে। তাহলে এই যে জায়গাগুলি, অর্থাৎ উনাদের প্রয়োজনে যখন যেটা মনে হয় সেটা করতেছে এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে। তো আসলে আমি আর আমার কথা বাড়াতে চাচ্ছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এইভাবে কতগুলি জিনিস মানুষের সামনে এনে মূল বিষয়কে আড়াল করছে। আপনারা জানেন ইতিমধ্যেই এরা যারা বলতো ভারতের দাসত্ব হয়েছে আমাদের বাংলাদেশ, এখন দেখা যাচ্ছে যে আসলে ভারতের দাসত্বের জায়গা থেকে এখন বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদের দাসত্বে চলে গেছে। ইতিমধ্যে দেখবেন যে গোপন চুক্তির মাধ্যমে 5টি পয়েন্টে তারা যেভাবে বিষয়গুলি আনছে, একেবারে আপনার ধরে ধরে সামরিক সরঞ্জাম বা বিমানের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে গম আমদানি, যেখানে আগে অতীতে আমরা দেখছি যে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে গম আসতো সেটা হলো সাহায্য সেবা আসতো। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো সময় আমাদের গম আমদানি মানে টাকা দিয়ে কি নাই না গম আনা হতো না। কেন? কারণ ওখানে খুব এক্সপেন্সিভ, ওখান থেকে নাই না যদি রাশিয়া বা অন্যান্য জায়গায় যেখান থেকে আমাদের এখন আমদানি হয়, সেখান থেকে আনলে আমাদের জন্য অনেক সাশ্রয় হয়। তাহলে সেই জায়গায় কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হয় না, কিন্তু এখনকার চুক্তিতে সেখান থেকে আনার জন্য বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এবং আপনাদের গত বোধহয় সপ্তাহখানিক আগে আপনার একটা সমঝোতা স্মারক তৈরি হয়েছে, প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন গম সেখান থেকে আমদানি করা হচ্ছে। যেখানে আমাদের ডলারের ক্রাইসিস, সেই জায়গায় কিন্তু এই যে আনার ব্যাপারটা, তার মানে কি? তার মানে আমরা এতদিন যেখানে বলছি ভারতের দাসত্ব নিছিল বাংলাদেশ এই শেখ হাসিনার মাধ্যমে, আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এটা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্বের জায়গায় চলে গেছে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের যে বন্দর, সেই বন্দরকে তারা ইজারা নেওয়ার চেষ্টা করছে বাম গণতান্ত্রিক জোট সহ বামপন্থী দলগুলির আন্দোলনের কারণে, সেটা যদিও স্থগিত আছে। আজকেও দেখলাম যে নৌ পরিবহন মন্ত্রী আবারও সেই চুক্তিটাকে আবার নতুন করে করার জন্য সাফাই গাচ্ছেন। তারপরে আপনার এদিকে যদি আরো বিভিন্ন দিক খেয়াল করেন, প্রত্যেকটা জায়গায় আপনার এখানে জানেন মানবিক করিডোরের নামে আপনার এই বার্মার দিকে আপনার এই মানবিক করিডোর দেওয়ার কথা তুলছে, সেখানেও জনগণের সচেতনতার কারণে তারা পিছিয়ে গেছে। তো এইভাবে যদি আপনি খেয়াল করেন, আমরা কিন্তু একটা বড় নতুন বিপদের সামনে পড়ছি। একদিন কিন্তু আমাদের এখানে মানে পার্শ্ববর্তী কোনো জায়গার সাথে যুদ্ধের সম্ভাবনা ছিল না, কিন্তু আজকে এই গভর্নমেন্টের যে পলিসি এবং মার্কিন সাম্রাজ্যবাদের কাছে তার যে নত
পলিসি, সেই পলিসির কারণে কিন্তু আমাদের দেশটা একটা যুদ্ধ অবস্থার দিকে চলে যাচ্ছে। কাজে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এখানে আমরা যদি মনে করি আমাদের বামপন্থীদের করণীয় কি, এই গত 53-54 বছরে একটা বড় ক্ষতি করছে এই সময়ের ভিতরে যে সমস্ত শাসকরা ক্ষমতা আসছে, তারা মানুষের যে রাজনৈতিক মান, সেই রাজনৈতিক মান এবং সংস্কৃতি নানা কৌশলে অনেক নিচে নামিয়ে আনছে। আপনারা জানেন যে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের নৈতিক সাংস্কৃতিক মানের যে উন্নয়ন ঘটে, শাসক গোষ্ঠী এই জনগণের বিপরীতে থেকে সেই মানটাকে নামিয়ে আনার চেষ্টা করে। আপনারা জানেন মুক্তিযুদ্ধের 9 মাস দেশে কোনো শাসন ব্যবস্থা ছিল না রাষ্ট্রীয়ভাবে, কিন্তু জনগণের শাসনের মধ্য দিয়ে সেই 9 মাস কিন্তু আপনার যদি খেয়াল করেন ওখানে কিন্তু চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, দর্শন এগুলি কমে আসছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবুরের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, তারা কিন্তু জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যায়নি। যার ফলে আপনারা দেখেন যে 75-এর আগেই কিন্তু দেশের ভিতরে একটা অরাজক অবস্থা তৈরি হয়ে গেছিল। এইভাবে যদি আপনি দেখেন গত 53 বছরে প্রত্যেকটা দলই কিন্তু জনগণের সাংস্কৃতিক মানকে নিচে নামিয়ে এনেছে। আমরা এখানে যারা বামপন্থী হিসেবে লড়াই সংগ্রামে যুক্ত, আমরা কিন্তু আসলে এই সাংস্কৃতিক মানটাকে একদিকে যেমন উঠানোর চেষ্টা করেছি, এবং তার অংশ হিসেবে কিন্তু আমরা সমস্ত রকমের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার চেষ্টা করেছি। কাজে আমাদের এখানে হারাবার কিছু নাই। আমি মনে করি আমাদের আরো বেশি করে জনগণের দোরগোড়ায় যাওয়া দরকার, কারণ জনগণ একটা হতাশার জায়গা রয়ে গেছে, তারা কোনো কুলকিনারা ওইভাবে দেখছে না। আমরা যতটুকু মাত্রায় জনগণের কাছে যেতে পারবো, আমার মনে হয় ওইটাই হবে আমাদের সর্বোচ্চ অর্জন। এবং সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, আমাদের পার্টির নেতা কমরেড খালিকুজ্জামান একটা কথা বলেছেন, সেটা কি? সেটা হলো যে এই ধরনের অভ্যুত্থান হতেই থাকবে, এটা আপনার আমার ইচ্ছার উপর নির্ভর করবে না। কারণ 90-এর অভ্যুত্থানের পর 24-এর অভ্যুত্থান হওয়ার কথা না। তাহলে শাসক গোষ্ঠী তারা যেই ধরনের পরিস্থিতি তৈরি করে, সেই পরিস্থিতির কারণেই কিন্তু আপনার এই ধরনের অভ্যুত্থান সংঘটিত হবে। তবে অভ্যুত্থানের ফল আমাদের পকেটে আসবে কিনা সেটা নির্ভর করে অভ্যুত্থানের নেতৃত্বকারী সংগঠন হিসেবে আমরা থাকছি কিনা। কাজেই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আমাদের আসলে প্রস্তুতি নেওয়া দরকার। সেটা যদি 5 বছর 10 বছর সময়ও লাগে, সেই সময়টা আসলে বড় কিছু না, আমাদের ওই কাজটাই আমাদের করতে হবে। আমি আবারও আজকের এই আলোচনা সভায় যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ